হুমায়ূন আহমেদ তো একটা বিস্ময় আসলে। বাংলাদেশের যেই পরিপ্রেক্ষিত এবং আমাদের যে সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য উত্তরাধিকার, তার মধ্যে একটা মানে কি বলবো বিস্ফোরণ, একটা মানে ধূমকেতুর মতোই কিন্তু এসেছিলেন। এবং আমার মনে হয় আরও যদি 10টা বছর আমরা পেতাম, তাহলে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির জগৎ অনেক বেশি ঋদ্ধ হতো। আমাদের দুর্ভাগ্য যে তাকে অকালে আমরা হারিয়েছি মাত্র 64 বছর বয়সে, আজ থেকে 14 বছর আগে। তো সেটাও খুবই বেদনাদায়ক এবং তার অনেক স্বপ্ন কিন্তু এখনও অপূর্ণ রয়ে গেছে। যেরকম একটা তার বিশ্বমানের একটা ক্যান্সার হসপিটাল তৈরি করার স্বপ্ন ছিল, সেটা আমরা আজও পর্যন্ত করতে পারিনি। এটা আমি মনে করি এটা আমাদের জাতীয় ব্যর্থতাই। কারণ আমরা জানি যে ইমরান খানের মতো বিশ্বনন্দিত ক্রিকেটার প্রধানমন্ত্রী হওয়ার আগেই তার মায়ের নামে কিন্তু বিশ্বমানের একটা হসপিটাল, ক্যান্সার হসপিটাল করেছেন পাকিস্তানে। তো আমরা এটা বাংলাদেশের দুর্ভাগ্য এই যে মানে যারাই প্রতিভাবান তাদের পরিবারকে কিন্তু স্মরণ করতে হয়, আমরা জাতীয়ভাবে তাদেরকে স্মরণ করিনি। এটা আমাদের মানে জাতিগত দৈন্যই আমি বলবো, এবং আমাদের গরিবী স্বভাব একটা, আমাদের ক্ষুদ্রতা। তো কেন এটা হুমায়ূন আহমেদের এত বছরে 14 বছরে কেন একটা বিশ্বমানের ক্যান্সার হসপিটাল হলো না? এটা তো লটারিও করা যেত। ডায়াবেটিক হসপিটাল হয়েছে, তারপরে আরও হার্ট ফাউন্ডেশন হয়েছে, লটারির ভিত্তিতে হয়েছে, তাই না? জনগণের টাকায় হয়েছে। তো আমরা সেই উদ্যোগটা কেন নিতে পারলাম না? এটাই হলো ট্র্যাজেডি। তো হুমায়ুনকে কিন্তু আমাদের আবিষ্কার করতে হবে, পুনরাবিষ্কার করতে হবে, মূল্যায়ন করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে আমাদের নিজেদের তাগিদে, আমাদের যেই ঋদ্ধ সাংস্কৃতিক হুমায়ুন আহমেদ কি মানে হুমায়ুন আহমেদের সৃষ্টিগুলো? সৃষ্টি সম্ভারকে, অবশ্যই ব্যক্তি মানুষকে তো আর নয়। তো তার কাজগুলি যে আমাদের রয়ে গেছে এবং এখনও পর্যন্ত সেগুলি সামগ্রিকভাবে একটা, আমি বলেছিলাম কিন্তু তার মা যখন হসপিটালে, তখন আমি ওই তার জীবিত দুই ভাইকে কিন্তু আমি সামনে রেখে বলেছিলাম একটা ট্রাস্ট করেন, তাহলে কিন্তু তার লেখাগুলি, তার যে কাজগুলো সেগুলি অবিকৃত থাকবে এবং বিকৃতির হাত থেকে রক্ষা পাবে, সংরক্ষিত হবে এবং নতুন জেনারেশনের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। সেটা আজও পর্যন্ত হয়নি। একটা পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ হয়নি। এর চাইতে মর্মান্তিক আর কী হতে পারে? আমরা জানি বাংলা একাডেমি অখ্যাত অজ্ঞাত মানে ইনসিগনিফিকেন্ট লেখকের জীবনী করেছে, কিন্তু হুমায়ূন আহমেদ যার জন্যে বাংলা সাহিত্য গর্ব করতে পারে, যেগুলি অনন্য রেকর্ডস আছে তার, তার নাটক দেখার জন্যে ঢাকা শহর ফাঁকা হয়ে যেত। এটা নিজেদের চোখে দেখা, আমি দৈনিক বাংলায় রিপোর্টার হিসেবে সেটা রিপোর্টও করেছি। তারপরে তার বইমেলায় তার লাইন দিয়ে সেটা পুলিশকে হস্তক্ষেপ করতে হতো সেই লাইন মেনটেন করার জন্যে, একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়ে যেত। এবং বই বিমুখ এই জাতিকে তিনি বই মনস্ক করেছেন এবং পাঠাভ্যাস গড়ে তুলেছেন একা, হিমালয়ের মতো। এটা আনপ্যারালাল একটা জিনিয়াস। তো সেগুলিকে আমরা যদি মূল্যায়ন না করি, তাহলে আমরা তো আরও গরিব হয়ে যাব মানসিকভাবে, মননগতভাবে। তো এগুলি কিন্তু আমাদের মূল্যায়নের বিষয় আছে। আমাদের কিন্তু হুমায়ুন চর্চাটা সেভাবে হচ্ছে না, একটা চর্চা কেন্দ্র হওয়া উচিত বলে আমি মনে করি। এটা সম্মিলিতভাবে সরকারের উপরে আমি আশা করতে চাই না। আমরা সামগ্রিকভাবে আমরা নিজেরা যদি চেষ্টা করি, তো সেখানে চ্যানেল আইও একটা ভালো উদ্যোগ নিতে পারে। আপনি জানেন যে চ্যানেল আই যে হুমায়ুন মেলা করে সবসময়, মাঝখানে দুই একবার ছেদ পড়েছে, তো সেখানেও আমি বলেছিলাম যে পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ আমরা নিজেরা চেষ্টা করি, কারণ তার সঙ্গে যারা ঘনিষ্ঠ তারা কিন্তু অনেকেই এর মধ্যে আমাদের মধ্যে নেই, এবং তারাও বয়স্ক অনেকে, তারাও চলে যাচ্ছেন, স্মৃতিগুলি হারিয়ে যাচ্ছে। কিন্তু অনেক মানে অজানা তথ্য আমরা তাদের কাছ থেকে পেতে পারি, সেগুলিকে সংরক্ষণ করতে পারি, সংকলন করতে পারি, সেগুলি আমাদের নতুন জেনারেশনের জন্য আমাদের যে সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার, সেটাকে কিন্তু আমরা সংহত করার জন্য, সংরক্ষণ করার জন্য, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এগুলি আমাদের লালন করা দরকার, মানে গ্রন্থিত করা দরকার, আর্কাইভ করা দরকার। নাটকগুলিও সেভাবে অনেক কিছু হয়তো নাই, বাংলাদেশ টেলিভিশনে যেগুলি আছে সেগুলি আছে কিনা আমার সন্দেহ। হয়তো প্রাইভেট চ্যানেলে, চ্যানেল আইয়ে কিন্তু আছে। একসময় চ্যানেল আইয়ে ঈদের দিন মানেই হলো হুমায়ুন আহমেদের নাটক। এটা একটা অবধারিত ছিল, অনেক বছর ধরে ছিল। তো সেটা অনেক, যত ব্যস্ততায় থাকুক, আমি নিজে উন্মাদ হয়ে যেতাম সেটা শোনার জন্য। এবং আপনি জানেন যে অর্থমন্ত্রী ছিলেন এ মুহিত, উনি তখন একটা বিশ্বব্যাংকের একটা প্রজেক্টে পাকিস্তানে কাজ করতেন। উনি নিজে বলেছেন, বক্তৃতা আমি শুনেছি, যে উনি সপ্তাহে একবার করে চলে আসতেন ঢাকায় নাটকটা দেখার জন্যে, ধারাবাহিক যে চলছিল। তো তার সেই প্রভিশনটা ছিল। তো এরকম বিচিত্র অনেক তথ্য আছে, সেগুলি যদি আমরা সংরক্ষণ করি, তাহলে হুমায়ুন আহমেদের জীবনী এক খণ্ড কেন, আমার মনে হয় 4-5 খণ্ডে হওয়া উচিত। এটা কোনো বাড়িয়ে কথা বলছি না আমি, কারণ তার যত আসপেক্ট আছে, তার যত চর্চার ক্ষেত্র আছে, আপনি নিজে জানেন যে তিনি একজন মিউজিশিয়ান ছিলেন, আপনাকেও চমকে দিয়েছিলেন মাঝে যেটা বললেন।
এটা একটা তার নেচার ছিল চমকে দেওয়া, এবং কখনো কখনো অনেককে বিব্রত করার মধ্যে একটা আনন্দ খুঁজে পেতেন উনি। কিন্তু সবসময় মজলিসি মানুষ ছিলেন এবং দলবল নিয়ে চলতে ভালোবাসতেন। সেন্ট মার্টিনে গেলেও দলবল নিয়ে যেতেন, সেখানে লাইফ বোট কিনে রেখেছিলেন, 10-15টা বাড়িতে ছিল। যখন সেন্ট মার্টিনে যাওয়া হবে তখন সবাই যেন লাইফ বোট ব্যবহার, বিশাল একটা কফিন কিনে এনেছেন, সেটার মধ্যে শুয়ে থাকতেন মাঝে মধ্যে। তো এরকম বিচিত্র সব তার শখ ছিল। তো এইটা একটা কালারফুল একটা মানুষ ছিলেন। কিন্তু তো সেই জিনিসটা যদি আমরা সংরক্ষণ করতে না পারি, সেগুলি যদি আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে না পারি, এই ব্যর্থতার তো আমি জানি না এটার কী জবাব হতে পারে। মাজার, বইমেলা মানে হুমায়ুন, কিছু বলতে চাচ্ছিলেন? না, আমি একটু জাস্ট এই যে হাফিজ ভাই যে কথাটা বললেন, জীবন নিবন্ধের কাজটা শুরু হয়েছিল, এটা সালে চৌধুরী এটা শুরু করেছিলেন, যে যাকে হুমায়ুন আহমেদ নানা বলে ডাকতেন, সালে নানা, নানাজি নানাজি বলে ডাকতেন, এবং সেই সুবাদে আমরাও ওনাকে নানাজি বলতাম। নানাজি এটা শুরু করেছিলেন, বেশ কিছু দূর এগিয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই উনি এই একই রোগে, হুমায়ুন আহমেদের মতো একই রোগে আক্রান্ত হয়ে উনিও খুব অল্প সময়ের মধ্যে চলে যান। যে কারণে পরবর্তীতে উনি কতটুকু করেছেন, কি করেছেন, এগুলো ওনার পরিবারের সাথে যোগাযোগ করে আমরা আর উদ্ধার করতে আসলে পারিনি। তো এই কাজটা আমরা মনে করি যে এই কাজটা তো মূলত বাংলা একাডেমির, আমি সেটাই বলতে অবশ্যই, চাইছি। হ্যাঁ, কিন্তু অবশ্যই। সেখানে বাংলা একাডেমির তো আমি জানি না কোনো উদ্যোগ আছে কিনা, অ্যাট অল আমি জানি না।